আমাদের সঙ্গে রয়েছেন উদয়দা। উদয়দা, আমরা এসছি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতার তরফ থেকে। আমাদের সঙ্গে ক্যামেরায় এই 50 বছর ধরে যে তুমি গান গাইছো, তুমি এনার গান গাইবার প্রবণতা তুমি কবে? প্রথমে এই নিউজ ইন্ডিয়া তরফে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আর তোমাকেও আমার আশীর্বাদ জানাই, ভালোবাসা জানাই আমাদের যে গ্রুপ আছে তাকে, তার হয়ে। আসলে যখন আমি ইঞ্জিনিয়ারিং পাস করলাম তখন ওই খুব আর্থিক সচ্ছলতার দরকার ছিল, কিন্তু ওই চাকরি করে হতো না। তখন ওই দাদার গানটা ভীষণভাবে মনকে নাড়া দিল। তো আমি গান গাওয়ার পর পাড়া স্টেজে গাই, সকলে ভালো লাগার পরে তারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করে, আমি গাই। সেইখান থেকে আস্তে আস্তে ওনার গানটা সকলে নিতে থাকে আমার মাধ্যমে। এবং আমি একটা নতুন ধারা করি, সেটা হচ্ছে ওই মাইকটা নিয়ে একটু মানে নড়াচড়া করে, অর্থাৎ একটু নাচ গান করে একটু আনন্দ দেয়। আমি যদি একটু গানের মাধ্যমে যদি একটুখানি অন্যরকম এন্টারটেনমেন্ট পাবে, সেভাবেই প্রথম আমি তখনকার দিনে শিওর মাইক ছিল, সেই মাইকটাকে হাতে নিয়ে খুলে একটু নেচে কুদে গান করতে লাগলাম, এবং সেটা মানে দর্শক খুব ভালোভাবেই নিল। এরপরে যা হয় আর কি, নাম হয়ে গেলে সকলে আপ্যায়ন করে, নিয়ে যায় নিমন্ত্রণ করে বিভিন্ন প্রয়োজনে। মানে এরপর থেকেই তুমি হয়ে গেলে আর কি মানে সঙ্গীত জগতের বিখ্যাত উদয়রাজ, মানে গুরুদেবের গান গেয়েই তুমি হয়ে গেলে উদয়রাজ। সেটা ওনার সঙ্গীতটাকে পাথেয় করে আমি দাঁড়িয়ে গেলাম, এবং আমার ওনার গানটা ছিল বলে আমি অত্যন্ত তাড়াতাড়ি মানে অর্থের আগমন আমার জীবনে হলো, এবং তার ফলে আমার অনেক প্রপার্টি ছিল, কিন্তু সে সবই খুবই লিটিগেটেড অবস্থায় ছিল। ওনার গানটার পরে টাকা পয়সা আসতে থাকায় সচ্ছলতা এলো, এবং আমি পুরো আমার যত প্রপার্টি খুবই লিটিগেটেড অবস্থায় ছিল সেগুলোকে বাঁচাতে পারি। এক বনের ধারে ছোট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে, এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন চড়াতো বনে। আমার ডাকা ডাকি শুনি তো পশু পাখি জগৎ বাজাতো নিজের মনে। পশু পাখি হরিণ হাতি সাথী ছিল না, সঙ্গে তাদের হেসে খেলে দিন যেত না। বুঝতো সে তাদেরই কথা, তারা বুঝতো না। এমনি করে কয়েক বছর হয়ে গেল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলি, ওনার গান গেয়ে কত মানুষ
আজ পর্যন্ত জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, প্রচুর মানুষকে আনন্দ দিয়েছেন। তাদের মধ্যেই আমাদের শ্রদ্ধেয় উদয়রাজদাও একজন। উদয়রাজদাকে আমরা আরেকটা প্রশ্ন এবার করব যে আমাদের গুরুদেব স্বর্গীয় কিশোর কুমারের সঙ্গে শুনেছি আপনি তার সান্নিধ্যে এসেছিলেন, তার আশীর্বাদ পেয়েছেন, সেটা কিভাবে? হ্যাঁ, তো সেটা প্রথম আমি একটি অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, সেখানেই ওনার সঙ্গে প্রথম আলাপ হয়। আমাদের একটি ফাংশন অর্গানাইজেশন যারা ওনাকে নিয়ে সেই নাইট করছিল, সেখানে একটি গান উনি তো রোজই নতুন নতুন গান ভুলে গেছিলেন। তো সেই গানটি ডিমান্ড হয়েছিল, ভুলে গেছিলেন, আমাকে অর্গানাইজাররা নিয়ে যায় এবং আমি গানটা দাদাকে বলি, দাদা আমার খুব খুশি হন। সেখান থেকে প্রথম আলাপ শুরু হয়। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে উনি আমাকে দেখেন, আমি ওনাকে গিয়ে প্রত্যেক দিনই একটা ছবিতে উনি আমাকে ডেকে পাঠালেন। সেটা হচ্ছে আমাদের স্বর্গীয় সুকেন দাসের ছবি ছিল, পাপ পুণ্য বলে, চণ্ডীমাতা ফিল্মসের। সেখানে কতগুলো গান আমরা ট্র্যাক করেছিলাম। একটা গান উনি আমায় বলেছিল এটা ডুয়েট গান, এটা উদয় থাকবে, উদয় আমার সঙ্গে গাইবে। সেই গানটা খুব হিট হয়েছিল। বাবু সব মানিয়ে দিল আমায় জমিনদার। আর অনেকগুলো ছবিতে আমি এই ওনার মানে ট্র্যাক করেছিলাম। উনি সেগুলো পরে আবার যে যুক্তির কারণে, তার মধ্যে একটি গান ছিল মংলু আমি এই তো মংলু আমি জঙ্গলি আমি পাহাড় এটা গানটা আমি রেকর্ড করেছিলাম সোলো। এটা উনি একাই গিয়েছিলেন, না এই গানটা গিয়েছিল। আরেকটা ছিল বাবু সব বানিয়ে দিল আমায় জমিনদার, আসমানে আর নই জমিতে আজ রই, পায়ের নিচে মাটি পেলাম আজকে আবার। বাহ, খুব ভালো লাগলো। তার মানে বুঝতে পারছেন যে উদয়দা কতটা সান্নিধ্য পেয়েছিলেন, এটা খুবই আনন্দের। আচ্ছা উদয়দা, তোমাকে আরেকটা প্রশ্ন করবো, এটা আমাদের জানার খুব ইচ্ছা। তুমি তো গুরুদেবের সান্নিধ্যে ছিলে, তো আমাদের একটা প্রশ্ন আছে যে গুরুদেবের সামনে বসে তুমি গুরুদেব যে রেকর্ডিং করছেন বোম্বে শহরে বলো বা কলকাতা শহরে বলো, তুমি এরকম গান তো নিশ্চয়ই ওনার সঙ্গে সঙ্গে বসে নিশ্চয়ই দেখেছো, সেই অভিজ্ঞতা যদি একটু বলো। অভিজ্ঞতা জানাই, সেটা আমার জীবনে আমরা দেখলাম যে একটা মানুষের মধ্যে যে কতটা ডিগনিটি থাকলে। কিশোর কুমার তখন মধ্যগগনে 1986-এর ঘটনা বলছি, দিনটা ছিল 25শে নভেম্বর। সেদিনকে আশাজি আমাদের আশা ভোসলে, উনি একটা গান ছিল ওই বইতেই যে ভালোবাসা ছাড়া আর আছে কি, একটা গান ছিল। তো ওই গানটা কিশোর কুমার তখন একটা গান দুজনে মিলে গাইতেন, একটা মেয়ে গাইতেন আর একটা পুরুষ কণ্ঠ গাইতেন। তো ওই রেকর্ডিংটা প্রণবদাকে বলে ওইটা বোম্বে ল্যাবে আশাজিকে দিয়ে করানো হলো। তো আমি আশাজিকে সমস্ত স্কোরিংয়ের রেকর্ডিং ঠিক করে দিয়ে
এটি সাজিয়ে দিয়ে, লেখাটাকে সাজিয়ে দিয়ে যেখানে প্রডিউসারের লোকজন বসে ওইখানটা আমি এসে বসেছি। বসে আমি যেন ভূত দেখছি, দেখি বসে আছেন, আমাকে বলে চুপ, একদম চুপ। আমি বললাম তাদের জল, বলে আমাকে হাতটা ধরে পাশে বসালেন। আমি পাশে বসে বললাম চুপচাপ। তো পুরো গানটা শুনলেন, আশাজির গানটা পুরো শুনলেন। শুনে শেষের দিকে যখন এক লাইন করে হচ্ছে, তো রেকর্ডিস্ট ছিলেন আমাদের শর্মাজি, মানে বোম্বে ল্যাবের সাউন্ড রেকর্ডিস্ট। তো এই পাশে জিজ্ঞেস করলেন শর্মাজি ঠিক আছে? তো বেটি হ্যাঁ ঠিক আছে শর্মাজি বললেন। আশাজি চলে গেলেন। যেই আশাজি বেরোবেন তার আগেই আমার হাতটা ছেড়ে দিয়ে কালকে বোম্বে ল্যাব বলে চলে এলে, কাউকে বলবে না। মানে এক লাফ মেরে গলে সামনে গেটটা দিয়ে বেরিয়ে চলে গেলেন, কেউ জানে না। তো এইরকম এই ছিল একটা মানুষের কতটা ডেডিকেশন থাকলে যে না শুয়ে ওই তখন মধ্যগগনে কিশোর কুমার 1986, তার পরের বছরই চলে গেলেন। মানে আমি তাই ভাবছিলাম যে একটা মানুষ যে ওপরে যায় তার ডেডিকেশনটা কত থাকে ওই গানের ওপরে। আচ্ছা উদয়দা, আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো অনেক বাংলা গানের কথা বললে, এমন কি কোনো দিন গেছে যে তুমি গুরুদেবের কোনো হিন্দি গানের রেকর্ডিংয়ে ছিলে বা দেখেছো? হ্যাঁ, একটা দেখেছিলাম। রফি সাহেব অজয় বিশ্বাস নিয়ে গেছিলেন, সম্মুখানন্দ হলে প্রোগ্রাম ছিল আমাদের। আর রফি সাহেব রফি নাইট। তো তার আগে একটা বই ছিল, নামটা বলেছি, জিতেন্দ্র ছিল আর ঋষি কাপুর ছিল। তো জিতেন্দ্র গাইছেন রফি সাহেব আর ঋষি কাপুর হচ্ছে কিশোর কুমার। তো রেকর্ডিং চলছে, তখন অত ট্র্যাক হয়নি, ডাইরেক্ট রেকর্ডিং চলছে। তো হঠাৎ যখনই কিশোর কুমার গুরুদেবের জায়গা আসছে, গুরুদেব কয়েকটা জায়গা পাচ্ছেন না, মিস করছেন। তো করতে করতে এরকম 3-4টে টেক হয়ে গেছে। তা খানিকক্ষণ 4 টেকের সময় উনি উঠে পড়লেন। উঠে পড়ে মানে মাথার চুল দুটো ধরে বলছে, রে কিশোর ঠিক হয়ে যা রে। এই জিনিসগুলো মানে ভোলা যায় না। তারপরে যা গাইলেন হয়তো ভাবা যায় না। আমাদের গায়ে তখন কি লাফাচ্ছে আমাদের সব ওই প্রডিউসারের লোকেরা, আর ঋষি কাপুরের যারা ছিল তারাও খুব লাফাচ্ছে। তেরা জলবা তেরা তবা হ্যায় তেরা জলবা, এই গানটা। ও সে তাহলে আপনারা শুনলেন তো যে উদয়দা কতটা সান্নিধ্য পেয়েছেন এবং কত সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের গুরুদেব কিশোর কুমারের সঙ্গে কাটিয়েছেন। হ্যাঁ, আর আমরা একটা গল্প শুনেছি, এটা বলি আমরা আবার অন্য প্রসঙ্গে যাব। উদয়দার একটা বিখ্যাত একটা জায়গা রয়েছে যে এমন সান্নিধ্য যে আমরা এটা শুনেছি, রেকর্ডিং করতে গিয়ে লিফট খারাপ হয়ে যাওয়ার জন্য উনি সিঁড়িতে উঠেছিলেন কত তলার ওপরে এবং উদয়দার কাঁধে ভর দিয়ে। সেই গল্পটা আমরা একটু শুনবো। না, এটা গল্প না, এটা ফ্যাক্ট। আচ্ছা, ওইটা কে ছিল, ওটা ফ্যাক্ট। ওটা হয়েছিল কি, ওই রেকর্ডিং একটা 8 ট্র্যাক থেকে 2 ট্র্যাকে ট্রান্সফার করার সময় তার স্পিডটা পড়ে গেছিলো। তখন দাদা বোম্বে ল্যাবে বলেছিল উদয় এখানে রেডিও জ্যামে পরে রেকর্ডিংগুলো আমরা করব। তো আমরা সেদিন সেই মতো 25 তারিখে 25 কি 26 তারিখ অতটা মনে নেই, যাই হোক আমরা গিয়ে দাঁড়িয়ে আছি, আমি এবং সুরকার অজয় দাস। তো দাদার গাড়ি এসছে, দাঁড়িয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেই বিল্ডিংয়ে লিফট খারাপ হয়ে গেল। লিফট খারাপ হয়েছে যে এখন তো অজয় দাসের মাথায় এত দাদা চলে যাবে, উঠতে পারবে না। তখন অলরেডি 2টো স্ট্রোক ওনার হয়ে গেছে। তো অজয় দাস, আমি গেলাম, আমায় বললাম তুমি গিয়ে বলো, আমার ভয় করছে। তো আমি গেলাম, গিয়ে দাদাকে বললাম দাদা আজকে তো রেকর্ডিংটা হবে না। বলছে কেন? বলছে যে, আমি বললাম যে দাদা লিফট খারাপ হয়ে গেছে। তো ওনার ড্রাইভার ছিলেন ডান দিকে, হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। যাই হোক উনি তো নাচড়বান্ধা, চলো চলো চলো। তো আস্তে আস্তে আমরা উঠছি, আবার কাঁধে হাত দিয়ে উনি আস্তে আস্তে উঠলেন, 2টো করে সিঁড়ি উঠছেন, দাঁড়াচ্ছেন। ইন দ্য মিন টাইম আমায় উনি জিজ্ঞেস করলেন তো এরকম গান বাজনার কথা। আমি বললাম দাদা আপনার এই গান বাজনা করেই আমি খানিকটা থিতু হয়েছি জীবনে।
হ্যাঁ, আপনার গান নাটা হয়ে যাচ্ছিল, কাকারা সব বিক্রি করে দিচ্ছিলেন। আপনার গানটাকে থাকার জন্যই আমার সব বেঁচে গেছে। আমি এখন একটু থিতু হতে পেরেছি আপনার গানের জন্য। আমি নট অনলি আমি, অনেক বহু ছেলে আজকে এভাবে তার জীবন ধারণ করছে, তার ফ্যামিলিকে আর গেছে আপনার গান। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্যে আমি একটা জিনিস এনেছি, যদি আপনি গ্রহণ করেন তা আমার অন্তরাত্মা বড় খুশি হবে। তারা দেখছে কিশোর কুমার হেঁটে হেঁটে উঠছে। তো যাই হোক, লাস্ট আলটিমেট উঠলেন, রেকর্ডিং হলো, মানে ভালোবাসা ছাড়া আর আছে কি এই গানটা উনি গাইলেন। আমি টাইমিং দিলাম, মিউজিক টাইমিং আমি দিলাম, প্রিলুড ইন্টারলুড সব উনি গাইলেন। দুর্দান্ত গান। আর গানের মধ্যে অনেক জায়গায় উনি যেরকম বলেছিল, আমি শুনেছিলাম যে উনি নাকি গান করে গান শোনেন না, কিন্তু আমি গিয়ে কিছুই মেলাতে পারিনি। দেখছি একটা করে গান উনি গাইছেন, এসে শুনছেন এবং পারফেক্ট নাল আবার গাইছেন। তো এই সময় একটা জায়গায় দু চারটা জায়গায় একটু ক্লাসিক্যাল বেস ছিল, তো ওই জায়গাটা করে উনি, আমার গলাটা ঠিক নেই তাই জন্য বলতে পারছি না, যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, একটু গাও না তুমি, যেভাবেই হোক তাই। তাহলে আপনারা বুঝতে পারলেন যে উদয়দা কতটা গুরুদেব কিশোর কুমারের সান্নিধ্যে ছিলেন এবং কত কি গুরুদেবকে নিয়ে উনি দেখেছেন এবং কত অভিজ্ঞতা। আর এরম মানুষের সঙ্গে থেকে এরম মানুষের জন্য আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতার তরফ থেকে যে 50 বছর পূর্তি উৎসব করতে পারছি, আগামী 18ই এপ্রিল 2025 আমরা এই অনুষ্ঠানটি করব। আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল, আপনারা যারা যারা পারবেন আসবেন তপন থিয়েটার হলে। গুরুদেব কিশোর কুমারের গান গেয়ে যিনি আজকে 50 বছর রয়েছেন আমাদের উদয়দা, সেই 50 বছর উদযাপন হবে এবং আমরা একটি কম্পিটিশন করি প্রত্যেক বছর ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের তরফ থেকে। হিন্দি একটি অনলাইন অনুষ্ঠান করা হয় কম্পিটিশন, এবং বাংলা একটি অনুষ্ঠান করা হয়। এবছর আমরা প্রথম বাংলা অনুষ্ঠান করেছি এবং সেই বাংলা অনুষ্ঠানে যারা যোগদান করেছেন এবং যারা বিভিন্ন পদ পেয়েছেন, যারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছেন, তাদেরকে আমরা ওই দিনকে পুরস্কার বিতরণ করব 18ই এপ্রিল। এবং 18ই এপ্রিলই আমরা গুরুদেবের গান গেয়ে 50 বছর উদয়দাকে আমরা সেদিনকে আমরা শ্রদ্ধা জানাবো। আপনারা সবাই থাকবেন। আর এবার আমি উদয়দাকে একটা প্রশ্ন করব যে দাদা, আমরা সবাই এই যে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা এবং সমস্ত কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন ক্লাব, এদের আমাদের সবারই একটা ডিমান্ড রয়েছে যে কলকাতা শহরে আমাদের একটা বিরাট বড় যানবাহনের ব্যবস্থা, সেটা হচ্ছে মেট্রো। সেই মেট্রো স্টেশন কি একটা গুরুদেবের নামে হতে পারে না? এবং আমরা যে তার জন্য এত জায়গায় আমরা চিঠি দিয়েছি, জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমরা বিভিন্নভাবে প্রেস ক্লাবে মিটিং করেছি, সেই মিটিংয়ে তুমিও ছিলে। আমি একটু জানতে চাই, সবাইকে একটু তুমি বলো যে তোমার পার্সোনালি কী মত। যেরকম সম্মান দেখিয়েছি এনাদের নামে, সেরকম আমাদের গুণীজন বলতে আমাদের গুরুদেব, ইনি তো ভার্সেটাইল একজন গায়ক এবং সব আরফান মৌলা যাকে কলাকার বলা হয় হিন্দিতে, শুনি তাই। তো তার উদ্দেশ্যে একটা মেট্রো রেলের নামকরণ অবশ্যই হওয়া উচিত, এটা আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় সিএম মমতা ব্যানার্জিকে আমি নিজে একবার বলেছি, আরও একবার বলতে চাই যে ওনার নামে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট তো একটা দিয়েছে আমাদেরকে পারমিশন, আবার এখন রাজ্য সরকারের তরফ থেকে একটা অন্তত মেট্রো স্টেশন সেটা হওয়া উচিত, এটা আমি
উনিও আমাকে দিলেন এবং উনি আমার স্মৃতি দিলেন এবং আমি ওনার গানটা করে আমার গুরুদেব কিশোর কুমারের সম্বন্ধে। এবারে আমাদের যেটা বিষয়, যেটা উদয়দার কাছে আমরা জিজ্ঞাসা করব, এবং এটা আমাদের ভীষণ জিজ্ঞাস্য এবং আমাদের সবার একটা ডিমান্ড বলতে পারেন, যে আমাদের গুরুদেব তো শুধু গায়ক ছিলেন না, গুরুদেব ছিলেন ভার্সেটাইল একজন মানুষ, ভার্সেটাইল একজন আর্টিস্ট। যেমন তিনি লিরিসিস্ট, তেমন তিনি প্রডিউসার, তেমন তিনি ডিরেক্টর, তেমন তিনি মিউজিক ডাইরেক্টর, কী না গুণ ছিল তার মধ্যে। তা এই রকম একজন মানুষকে কি ইন্ডিয়ান সিনেমার জগৎ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে, বিশেষ করে ভারত সরকারের তরফ থেকে কি ভারতরত্ন দেওয়া যায় না? আপনারাই বলুন। এবং তার আগে আমরা জানবো উদয়দার কাছে, যে উদয়দা, তোমার কি মতামত, যে গুরুদেবকে কি ভারতরত্ন কিশোর কুমার রত্ন দেওয়া এই উচিত নয়? না না, অবশ্যই অবশ্যই উনি পাওয়ার যোগ্য। হ্যাঁ, আমার হিসেবে আমি সিনিয়র সিটিজেন হিসেবে বলছি, যা দেখেছি, যা রাজনৈতিক বা সঙ্গীত জগৎ, শিল্পী জগতের মধ্যে যারা বেশ সকলকে সম্মান জানিয়েই বলছি যে উনি কোনো অংশে কম যান না। ভারতরত্ন যে গুণ থাকা উচিত, যে কারণে ভারতরত্ন উপাধিটা পাওয়া যায়, সেইটার সর্বাধিক গুণ আমাদের গুরুদেবের মধ্যে ছিল এবং উনি এটি পাওয়ার যোগ্য। আরেকটা ঘটনা, আমরা তো এখানে রয়েছি, এইটা কারণ অনেক দিন ধরে আপনারা কেউ জানেন যে একটা মিউজিক থেরাপি হয়, যেটা ডাক্তাররা এখন করছে, যাদের কোমায় চলে যায়, কেউ ব্রেন স্ট্রোকে কোমায় চলে যায়, তাদের বহু জায়গায় এখনও মিউজিক থেরাপি দিয়ে তাদেরকে আবার কোমা থেকে ফিরিয়ে আনা যায়। তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় কিশোর কুমারের গান গেয়ে, সেটা বহু পেপারে বেরিয়েছিল, যে ওনার গান ওনাকে শোনাতো, যার কোমায় ছিলেন উনি প্রায় 2 মাসের ওপর। তারপরে উনি আস্তে আস্তে এই গান মিউজিক থেরাপি দিয়ে, বিশেষ করে কিশোর কুমারের গান শোনার পরে উনি আবার নিজের ইয়েতে ফিরে এসছেন। এটা তো হয়েছে, এইসবগুলো একটু বিচার করা উচিত আমাদের মন্ত্রী মহলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো 2019 সাল থেকে মানে কি বলবো, সার্বজনীনভাবে আমাদের ওনার যাতে ভারতরত্ন পায়, আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা বলুন, আমাদের ইচ্ছা বলুন, সবগুলোই আমরা চাইছি যে ওনাকে দেওয়া হোক। কেন, কী কারণে আমাদের জানি না, আমাদের খুবই মনিকটায় একটা ব্যথা রয়ে গেছে, সেটা হচ্ছে কেন উনি পাচ্ছেন না। অনেক বলা উচিত নয়, কেমন অনেক অযোগ্য তারা ভারতরত্ন পেয়ে যাচ্ছে, এইটা আমাদের কাছে বড় বেদনাদায়ক হচ্ছে। আর এছাড়া আমরা তো 2019 সাল থেকে ওনার ভারতরত্ন যদি পান, আপনারা প্রচেষ্টা করে যাচ্ছি, এবং 24 সালে আমরা ভারতরত্ন ডিমান্ডের জন্য ওনার পূর্বতন বাড়ি, ওনার পৈতৃক ভিটেতে আমরা গেছি, গিয়ে আমরা র্যালি করেছি। और मांगा है जो ऐसा कलाकार, अरफन मौला कलाकार, इनको क्यों नहीं दिया जा रहा है। ऑल ओवर वर्ल्ड से मांग है कि दादा का पुश्तैनी मकान हेरिटेज। और जो मुहिम उठाई है, मेडिकल थेरापी होता है, उसमें भी 2 कोमा से 2 पेशेंट निकल आए, उनका गाना सुना के बाद। ये बहुत बड़ी चीज है। ये म्यूजिक थेरेपी वो भी काम आ रही है। किशोर कुमार के गाने सुन के मरीज ठीक हो रहे हैं। ये मैंने बोला, ममता को भी बोला मैंने, हमारा कलकत्ता में उनके नाम में हम लोग एक स्टेशन जो बन रहा है, वो भी मैंने ममता को बोला। ममता मेरे को दादा बोलता है, गायक बोलता है। चाहता हूँ कि इंडिया न्यूज के दर्शकों के लिए आप एक गाने की कोई कड़ी, जो तबीयत एकदम ठीक है, छोटी सी कड़ी, एक मुखड़ा जिधर देखूं तेरी तस्वीर नजर आती है, मेरी सूरत तेरी जिंदगी नजर आती है। कहाँ से आया?
वर्सेटाइल आर्टिस्ट जो है हमारे हिंदी फिल्म जगत में हुए हैं, और इतने बड़े वर्सेटाइल आर्टिस्ट होने के बावजूद उनको कोई भी नेशनल लेवल पे रिकॉग्निशन नहीं मिल पाया है। हालांकि उनको फिल्म फेयर अवार्ड्स 8 बार उनको दिया गया है, लेकिन वो सब चाहते हैं कि किशोर दा जैसे वर्सेटाइल आर्टिस्ट को भारत रत्न सम्मानित किया जाना चाहिए। कार्तिक मित्रा जो हमारे कलकत्ता से चल रहे हैं, उन्होंने भी काफी डिमांड रखी है तो कि इसमें हम मिलके कंट्रीब्यूट करेंगे। नाम बताए। कमल धीमान, किशोर कुमार मेमोरियल क्लब, दिल्ली। आपने बुक लिखी? 5 पुस्तकें हैं किशोर दा पे। 2002 में गाता रहे मेरा दिल नाम से, और अभी कंपोजर किशोर कुमार, ऐसे कई पुस्तकें हैं जो किशोर दा पे लिखी हैं। वहां से एक रैली निकाली और नगर निगम चौराहे पर पहुंचकर एक ज्ञापन जिला प्रशासन को सौंपा, जिसमें किशोर कुमार को भारत रत्न अलंकरण से नवाजे। में यही मांग के लिए आज रैली के रूप में समाधि पहुंचे हैं, और यहाँ एक मांग बार बार उठी है कि उनको जो है भर रत्न दिया जाए। फिलहाल उनके यहाँ एक मकान की स्थिति जो भर जर्जर हालत में होगा, उसको भी कहीं न कहीं जो संग्रहालय बनाने की भी मांग उठती रही। क्या कहना चाहेंगे आप? ये तो एकदम सही मांग है हम लोग में, तो इसको तो इन नो टाइम होना चाहिए। ये बहुत देर से किस कारण ये रुके हुए हैं, ये हम लोग को मतलब इसमें नहीं आ रहा है। क्यों रुके हैं? इतना बड़ा कलाकार और इतना उनका जो म्यूजिक थेरेपी होता है ना, उन्हीं के गाने से दो माने कोमा में जाने वाला पेशेंट निकल आए हैं थ्रू म्यूजिक थेरेपी। ये बहुत बड़ी बात है। परिवार वाले भी इस मामले में से कहीं उन सभी की आपसे बात हुई? हमारे साथ बात हुई, अमित से बात हुई। अमित मेरा दोस्त, उनका लड़की का मैंने तो कैसे उद्बोधन किए थे उत्तम मंच में, तमाम मैंने उसको बोले थे, लेकिन मैं बैड लक बोलना नहीं चाहिए, उतना ध्यान नहीं दे रहा है। और हम वो अर्जुन को भी बोले थे, रिक्वेस्ट किए थे, अर्जुन इसको दे दो, देखो हमारा फैमिली का नाम होगा और हम लोग दुनिया तुमको जितना हमारा आशीर्वाद है तुमको मिल जाएगा सभी के, पूरा वर्ल्ड से, पूरा भारतवर्ष से तो भरूँ। लेकिन क्यों हो रहा है? देखिए सरकार को कुछ बोल्ड स्टेप लेना चाहिए। जो हेरिटेज का जो नियम है हमारा संविधान में, उसी को अप्लाई करके इसको तो बहुत बड़ा मांग है। ये भाई साहब तो कब से ये शुरू किया है, मैं उनसे बहुत बड़ा हूँ, मैं 70 साल का उनको आशीर्वाद दे रहा हूँ। ये पहला उठाया, ये बहुत अच्छा लगा। और हम लोग इतने बुढ़ापा में हो सके तो बहुत अच्छा होगा। उसमें ऊपर जाने का पहले, दादा के पास जाने का पहले ये अगर हो जाएगा तो बहुत खुशी होगा। तो आत्मा, अंतरात्मा ওনার ওখানকার নগরপাল আর যারা যারা ছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, তারাও বলেছেন যে আমরাও প্রস্তাব রাখব। কিন্তু আমরাও আশায় আছি যদি যত তাড়াতাড়ি হোক ওনাকে পাওয়া উচিত এবং উনি যাতে পেয়ে যান। ধন্যবাদ দুদাদা। আচ্ছা, ওনার যে খান্ডোয়ার বাড়িতে তোমরা গেছিলে, আমরা সবাই গেছিলাম, আমরাও সবাই ছিলাম, তা ওইটাকে যে আমরা একটা আবেদন রেখেছি যে ওনার যে পুরনো বাড়ি যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, ছোট থেকে বড় হয়েছিলেন, সেইটাকে যদি হেরিটেজ বিল্ডিং করা যায়, সেই সম্বন্ধে তোমার কি মত? না, হেরিটেজ বিল্ডিংয়ের জন্য তো ওখানে আমি অনেকেতে যারা নগরপাল ছিলেন বা ওখানকার মেয়রটার অত কারোর সাথে মিট করেছি অত মনে নেই, কিন্তু সকলকেই প্রস্তাব দিয়েছিলাম যাতে ওই বাড়িটাকে হেরিটেজ করা যায়। আর ওটাকে একটা ওই যে জায়গাটা ওখান থেকে ওটাকে একটা ট্রাভেলিং একটা কী বলে মাধ্যম হিসেবে ওটাকে ওখান থেকে এনকোয়ারি 2টো পিঠ ওখান থেকে যাওয়া যায়। আমাদের লিঙ্গ মানে 12 লিঙ্গ 2টো পিঠ, ওঙ্কারেশ্বর আরেকটা আছে, আরেকটা, এই 2টো পিঠ যাতে ওখান থেকে একটা মানে এমন একটা সেন্টার হবে, রথ দেখা ফল বেচা দুটোই হবে, যে কিশোর কুমারের বাড়িটা ওনারা দেখে যাবেন আর ওখান থেকে সমস্ত ইনফরমেশান ওখান থেকে পাওয়া যাবে, কিভাবে যাবে, কিভাবে করবে। এইভাবে একটা ট্রাভেলের সঙ্গে এটাকে মিলিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। এক তো হেরিটেজ বিল্ডিং হিসাবে ওটাকে আমাদের ইন নো টাইম ওটাকে ডিক্লেয়ার করা উচিত মধ্যপ্রদেশ গভর্নমেন্টকে, আর ওর সাথে এইটা ট্রাভেলসটা মিলিয়ে ওই জায়গাটাতে এই সমস্ত ইনফরমেশান
পাওয়া উচিত। মানে তুমি বলতে চাইছো যে খান্ডোয়াটা আমাদের গুরুদেবের যেখানে জন্মভূমি সেইটা একটা ট্যুরিস্ট স্পট হোক, এবং ট্যুরিস্ট স্পট মানে সেখান থেকে সবাই ওনার বাড়িটাও একটা দেখার বস্তু থাকবে এবং বাদবাকি সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া যাবে, সব ইনফরমেশন পাবে কিভাবে যেতে হবে। দুটো পীঠ ওইখানে পড়েছে মধ্যপ্রদেশে। পীঠ বলতে জ্যোতির্লিঙ্গের দুটো লিঙ্গ, মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর, এই দুটো পীঠ, ওখান থেকে ইনফরমেশন যাবে। তাহলে দুটোই কাজ হলো, একটা গুরুদেবের মানে পৈতৃক ভিটেটা দেখা হলো, প্লাস ওখানকার ট্রাভেলিং ইনফরমেশনটা হয়ে গেল, একটা ট্যুরিস্টের একটা ভালো জায়গা হলো। তার মধ্যে দুটোই জিনিস হতে থাকবে। আমরা অনেক অজানা তথ্য উদয়দার কাছ থেকে জানলাম, আমাদের প্রিয় উদয়দার কাছ থেকে। এবার আপনাদের কাছে একটি জিনিস আমরা জানাবো এবং প্রচণ্ড সুখবর, যে সেটা হচ্ছে যে গুরুদেবের যে সমাধিস্থল খান্ডোয়াতে, মধ্যপ্রদেশের খান্ডোয়া শহরে যেখানে গুরুদেবের সমাধিস্থল, এবং আপনারা সবাই জানেন যে গুরুদেবের ইচ্ছা অনুযায়ী তাকে সেই সমাধিস্থলেই তাকে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। তো সেই সমাধিস্থলে প্রচুর মানুষ আসেন বাইরে থেকে সেই সমাধিস্থল দেখার জন্য যেখানে গুরুদেবের শেষকৃত্য হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেইখানে কোনো পানীয় জলের ব্যবস্থাও ছিল না, এবং প্রকৃতির কাজ যাকে আমরা বলি, প্রকৃতির শৌচালয়, সুলভ শৌচালয়, সেইটাও ছিল না। তা সেটার জন্য আমরা আবেদন করেছিলাম এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্ট সেটাকে মেনে নিয়েছেন, এবং ওখানে একটি পার্ক তৈরি হচ্ছে গুরুদেবের নামে, কিশোর কুমার পার্ক। সেটা ওনারা নাম ঠিক করবেন, গুরুদেবের নাম অবশ্যই থাকবে। তা সেই পার্কের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা এবং সুলভ শৌচালয় তৈরি হচ্ছে। এই সম্বন্ধে আমাদের সঙ্গে খান্ডোয়াতে গুরুদেবের সঙ্গে আমরা এই আলোচনার জন্য উদয়দাও ছিলেন। তা আমরা উদয়দার মুখে শেষবারের জন্য একটু সামান্য কিছু শুনব। হ্যাঁ, বলছি ওটা আমরা যখন গেলাম র্যালি নিয়ে, এবং ওখানেও আমরা কিছু গুরুদেবকে শ্রদ্ধা জানিয়ে কিছু গান বাজনা করেছিলাম সমস্ত ভক্তরা মিলে। কিন্তু ওখানে গিয়ে দেখা যায় যে ওইখানে প্রত্যেক দিনই 25-30 জন করে আসে গুরুদেবের ভক্তবৃন্দরা, কিন্তু ওখানে ঘটনাচক্রে ওখানে কোনো শৌচালয় বা পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। সেইখানে আমরা গিয়ে ওখানে মেয়র পরিষদের সঙ্গে দেখা করি এবং ওনাদেরকে আমরা অনুরোধ করি যে এরকম একটা জায়গায় আপনারা তো আমাদের গুরুদেবকে সবসময় সম্মান দিয়েছেন, ওনার যেখানে উনি মনাকে দাহ করা হয়েছিল, শেষকৃত্য করা হয়েছিল, সেটা ছাড়াও আপনারা ওখানে খবর পেলাম যে আপনারা ওটা নিয়ে ভাবছেন এবং অনেকটা এগিয়েছেন। সেই জন্য আপনাদের আমি আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ এবং আমাদের কিশোর কুমার গ্রুপ সব তরফ থেকে অনেক প্রণাম জানাই। আপনারা ওইটা যত শীঘ্র সম্ভব ওটাকে চালু করুন। আপনারা যে অ্যাপ্রুভ করেছেন এই জন্য আপনাকে অসম্ভব প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ উদয়দা। আপনারা যারা দেখছেন বা শুনছেন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আগামী দিনে আবার আসবো আমাদের গুরুদেব কিশোর কুমারকে নিয়ে অনেক তথ্য নিয়ে এবং আমাদের অনেক আবেদন নিয়ে। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আছি, আমাদের সহযোগিতা করছেন সম্পূর্ণভাবে পারফেক্ট নিউজ ইন্ডিয়া। পার্থমণ্ডল ক্যামেরায় রয়েছেন, সঙ্গে আমি রয়েছি কুমার অভিজিৎ, এবং আমার পাশে রয়েছেন উদয় রাজদা এবং আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।